আরো একটা যে ঘটনা, সেটা হচ্ছে সেই একই জিনিস যে নেতানিয়াহু কোথায়? এখন নেতানিয়াহু কোথায় এই কথার যে প্রশ্ন বা এই প্রশ্নের যে উত্তর সেটা একটা খবর আসছে, আমি একটু খবরটা পড়ি। তারপরে দেখি। আ ইরানের বিরুদ্ধে সবচাইতে যে আ খারাপ সিনারিও, অর্থাৎ কি বলে এটাকে? যে worst case scenario যেটাকে বলে, যে একেবারে সবচাইতে খারাপ অবস্থা কি হতে পারে? সবচাইতে খারাপ অবস্থা হতে পারে যে ইরান এবং হিজবুল্লাহ এবং ইরানের যে অন্যান্য আ প্রক্সি সংগঠন, যেটাকে ইরান তার এই এক্সেস অফ রেজিস্ট্যান্স বলে, অর্থাৎ প্রতিরোধ অক্ষ, এই পুরোটা ধ্বংস হয়ে যাওয়া। এটা হচ্ছে ইরানের জন্য মানে একেবারে সবচাইতে খারাপ সিনারিও। এবং সেটা ধ্বংস হয়ে গেলে হিজবুল্লাহর সামরিক শক্তি শেষ হয়ে যাবে। লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েল দখল করে নিবে। লেবাননের সরকার হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করবে। এরপরে ইরাকে আমেরিকার কিছু সৈন্য আসবে। ইরাকের সরকারের সাথে একত্রে ইরাকে থাকা যে হাসদি সাব্বি তাদেরকে নিষ্ক্রিয় করবে। ইরান রেজিম চেঞ্জ হবে বা ইরানকে একেবারে শক্তিহীন করে ফেলবে। এরকম একটা পরিস্থিতি হচ্ছে ইরানের জন্য সবচাইতে খারাপ পরিস্থিতি, তাই না? এখন এই সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এটা আসলে মানে খুবই কঠিন একটা কাজ। অসম্ভবের কাছাকাছি একটা কাজ। কিন্তু তারপরেও যদি এটা হয় এরকম, তাহলে এই পরিস্থিতিতে এ কি হতে পারে? বা এর চেয়ে খারাপ আর কোন পরিস্থিতি আছে কিনা? এর চেয়ে খারাপ পরিস্থিতি হচ্ছে যে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের যে উপসাগরীয় দেশগুলো আছে, সেই দেশগুলো যদি আমেরিকা, ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি একটা যুদ্ধে লাগে। মানে আমেরিকা এবং ইসরায়েলের দিক থেকে পজিটিভ সিনারিও বা সবচাইতে ভালো সিনারিও হচ্ছে কি যে ইরান শেষ হয়ে যাবে, হিজবুল্লাহ শেষ হয়ে যাবে, ইরানের প্রক্সি গুলো শেষ হয়ে যাবে এবং তারা এখানে শান্তিতে এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে ঢোল তাবলা বাজিয়ে আনন্দ ফুর্তি করে জীবনযাপন করবে। এই তো। কিন্তু যদি এরকম হয় যে ইরানের পক্ষ হয়ে ইয়েমেনের হুথিরা বাব আল মানদেব বন্ধ করে দিল। বাব আল মানদেব বন্ধ করা মানে হচ্ছে হরমুজ প্রণালীর বাইরে থেকে যতটুকু তেল গ্যাস আসতো, ধরেন হরমুজ প্রণালীর বাইরে থেকে কোত্থেকে? ওমান থেকে আসা সম্ভব, সৌদি আরবের এক অংশ থেকে আসা সম্ভব। সৌদি আরবের ওই অংশ অবশ্য বাব আল মানদেবে আটকা পড়বে না। তারপর সংযুক্ত আরব আমিরাতের এক অংশ থেকে ওমান হয়ে সেখান থেকে পাইপলাইন দিয়ে আনা সম্ভব। সেই পণ্যগুলো এখানে আটকা পড়বে। আবার চীন থেকে যে সমস্ত পণ্য সুয়েজ খাল হয়ে, লোহিত সাগর হয়ে সুয়েজ খাল হয়ে ইউরোপে যায়, সে পণ্যগুলো এখানে আটকা পড়বে। এটা ব্যবহার করতে পারবে না। যদি এটা হয় তাহলে এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজেদের স্বার্থের জন্য এই যুদ্ধে তখন তারা জড়িত হতে বাধ্য হবে। যেমন ধরুন মিশর এই যুদ্ধে তখন জড়িত হতে বাধ্য হবে। মিশর এমনিতেই করোনা ভাইরাসের পর থেকে তার এই যে সুয়েজ খালে ব্যাপক পরিমাণে হচ্ছে তার রেভিনিউ কম আসতেছে। এরপরে এর আগে যে যুদ্ধ হলো সেই যুদ্ধে সে ব্যাপক পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এগুলো তো আছে। কিন্তু তারপরেও যদি তার পরিস্থিতিটা এরকম হয় যে সে করতেছে, কি বলে, এই বাব আল মানদেব বন্ধ করে দিল, তখন মিশরকে নিজের মতো করে একেবারে সরাসরি এই যুদ্ধে অংশ নিতে হবে। সংযুক্ত আরব আমিরাত তখন এই যুদ্ধে অংশ নিবে। আরো অনেকগুলো দেশ, আশেপাশের অনেকগুলো দেশ তখন এই যুদ্ধে। এই পরিস্থিতি হলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে যুদ্ধটা একটা ব্যাপক পরিমাণে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। আর এই যুদ্ধটা তখন যদি আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়, তাহলে এটার সাথে তখন রাশিয়া বলেন, চীন বলেন,
তুরস্ক বলেন, আরো কিছু দেশ বলেন, তারাও তখন এটার সাথে যুক্ত হতে বাধ্য হবে। আর সেটা যদি হয় তখন এটা হয়ে যাবে কি বিশ্বযুদ্ধ। এখন এরকম একটা সিনারিও হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। এরকম সিনারিওতে কি ঘটনা ঘটতে পারে? এরকম সিনারিওতে প্রচুর পরিমাণে সামরিক এবং বেসামরিক ক্ষয়ক্ষতি, স্থাপনার ক্ষয়ক্ষতি। মানে মধ্যপ্রাচ্য তখন হয়ে যাবে একটা ব্যাপক পরিমাণে মানে একটা যুদ্ধকেন্দ্র। কে কার উপরে কিভাবে হামলা করছে কেউ বুঝতে পারবে না, এরকম একটা পরিস্থিতি হবে। কে কার বন্ধু, কে কার শত্রু, এটা বোঝাও কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট ওয়ার্স্ট কেস সিনারিও। এরপরে হচ্ছে কি আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধ থেকে তখন বের হয়ে নিজেরা অন্য পরিকল্পনাগুলো করবে। অর্থাৎ তখন যুদ্ধ তো চলতেছে, যুদ্ধ চলবে তখন। মুসলিম বিশ্বে ইরানের সাথে অন্য দেশগুলো যুদ্ধ, ওই দেশগুলোর মধ্যে থেকে আবার ২-৪টা হচ্ছে ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ, ওই দেশগুলো আবার এক দেশ আরেক দেশের কিছু জায়গা দখল করার চেষ্টা করবে সেই মুহূর্তে। এরপরে হচ্ছে সুপার পাওয়ার গুলো পক্ষ নিবে। আমেরিকা ইসরায়েল তখন তাদের অন্য পরিকল্পনা কি করবে? বাস্তবায়ন করার চেষ্টা করবে অন্য পরিকল্পনা। যে ইসরায়েলের তো পরিকল্পনা আছে, সে আস্তে আস্তে তখন জায়গা দখল করবে, কোন দেশের কতটুকু জায়গা দখল করতে পারে। আর আমেরিকা চিন্তা করবে যে এইখান থেকে আমি কিভাবে হচ্ছে ফায়দা নিতে পারি, তেল নেওয়া, তারপর হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস নেওয়া, এটা নেওয়া সেটা নেওয়া। তৃতীয় হচ্ছে এরকম একটা যুদ্ধে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, সব দেশগুলো শুধুমাত্র আমেরিকার কাছেই না, তখন ইসরায়েলের কাছেও অস্ত্রের জন্য হাত পাততে বাধ্য হবে। ইসরায়েলের কাছে বাধা হয়ে যাবে তখন, যে তোমাকে আমি এতগুলো অস্ত্র দিচ্ছি, তোমার অস্ত্র দরকার, আর কেউ তোমাকে অস্ত্র দিতে পারছে না, এরকম একটা অবস্থা হবে। আর এরকম একটা অবস্থা হলে শুধুমাত্র অস্ত্র দেওয়াই না, ওই সমস্ত দেশও তখন বিভিন্ন ধরনের অস্ত্র নিজেরা তৈরি করতে শুরু করবে। আর সেটা হবে এই অঞ্চলে ব্যাপক পরিমাণে একটা অস্ত্রের প্রতিযোগিতা। এবং তখন দেখা যাবে চীন, রাশিয়া সবাই সবার কাছে অস্ত্র বিক্রি করছে, মানে তার প্রতিপক্ষের কাছেও তারা তখন অস্ত্র বিক্রি করবে, এরকম একটা পরিস্থিতি হবে। চতুর্থ হচ্ছে ইসরায়েল সেই সুযোগে মসজিদে আকসাকে দখল করে নেবে। মসজিদে আকসা এবং মসজিদে আকসার চারিদিকে যেই সমস্ত ফিলিস্তিনি আছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবে অথবা হত্যা করবে, এবং তার সেই গ্রেটার ইসরায়েল প্ল্যান ওইখান থেকে সে শুরু করবে। এরপরে মুসলিম বিশ্ব এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে না, মুসলিম বিশ্বের মধ্যে অনৈক্য আরো বাড়বে। এবং গত 100 বছরে মুসলিম বিশ্ব যে মোটামুটি যতটুকু টেকনোলজি বলেন, তারপরে হচ্ছে হিউম্যান পাওয়ার বলেন, হিউম্যান রিসোর্স বলেন, এগুলোর দিকে সে এগিয়েছিল, অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধির দিকে এগিয়েছিল যে দেশগুলো, এবং সেগুলো দিয়ে মুসলিম বিশ্বের অন্যান্য গরিব দেশগুলো যতটা উপকৃত হয়েছিল সেটা একেবারেই তলানিতে যাবে। এবং মুসলিম বিশ্ব কি হবে? সেখানে আরো বেশি দ্বিধাবিভক্ত হয়ে পড়বে, দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। সুতরাং এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে জাস্ট বেসিক যে ফলাফলগুলো, কিন্তু এই বেসিক ফলাফলগুলোর বাইরেও আরো গভীরে যদি যাওয়া যায় তাহলে আরো বিভিন্ন ধরনের ফলাফল খুঁজে খুঁজে বের করা সম্ভব, ল্যাবে যদি আপনি বসে বসে হচ্ছে স্টাডি করেন। কিন্তু নেতানিয়াহু এবং ট্রাম্প তখন কি হবে? তারা এখান থেকে সবচাইতে বেশি ফায়দা পাবে। তখন তারা বলবে যে দেখো, এরকম একটা যুদ্ধ যে হবে, এরকম একটা পরিস্থিতি যে ইরান করবে, এটাই তো আমরা বলেছিলাম তোমাদেরকে। সুতরাং এরকম একটা বড় ধরনের যুদ্ধে ইরানের হাতে যেন পরমাণুস্ত্র না থাকে, সেটার জন্যই আমরা এই যুদ্ধটা করেছি। তারা এইভাবে যাবে, সেটার জন্যই আমরা এই যুদ্ধটা করেছি। এবং এই যুদ্ধের ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার, আমরা আরো বেশি দিন ক্ষমতায় থাকা উচিত আমাদের। তখন তাদের কথা হচ্ছে শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকাই না, দেখো এই মুসলিম বিশ্ব, এই সুন্নি মুসলিম, ইরান তোমাদের জন্য হচ্ছে বড় ধরনের একটা হুমকি, এরকম একটা অবস্থা তারা নিয়ে আসবে। এখন এই যে এই ধরনের একটা সিনারিও বা এই ধরনের একটা পরিস্থিতি হতে পারে কিনা, দেখেন যুদ্ধ এমন একটা জিনিস যেইখানে আপনি আজকে যেটা ঘটেছে আগামীকালকে কি ঘটবে আপনি প্রেডিক্ট করতে পারেন না,
এরকম একটা অবস্থা, বিশেষ করে যেইখানে ট্রাম্প এবং নেতানিয়াহুর মতো দুজন ব্যাপক পরিমাণে উগ্র ব্যক্তি এই যুদ্ধ পরিচালনা করছে, সব ধরনের ডক্ট্রিন এবং সব ধরনের কি বলে, সব ধরনের সামরিক কৌশল এবং হিসাব নিকাশকে সাইড করে। সেহেতু এইখানে যদি তারা, তাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা যত যাই হোক ইরানকে শেষ করেই দেবো, এই টার্গেটই যদি হয়, তখন ইরানও এই ক্ষেত্রে যে আমার এইখান থেকে যত যা শেষ করা যায়, কারণ তার নিজের বাঁচার জন্য তার আশেপাশে যত ধরনের হুমকি আছে সেগুলোকে সে শেষ করতে চাইবে, এবং তার যত ধরনের প্রক্সি আছে, যেমন ধরেন বাহরাইনের প্রক্সি বলেন, এরপরে হচ্ছে ইয়েমেনের প্রক্সি বলেন, তারপরে আফগানিস্তানে বলেন, পাকিস্তানে বলেন, ভারতে বলেন, এই সমস্ত দেশে যারা আছে সবগুলো অ্যাক্টিভ হবে। আফ্রিকার অনেকগুলো দেশ আছে, সবগুলো অ্যাক্টিভ হবে, সিরিয়াস টাইপের অ্যাক্টিভ হবে। তখন এখনো পর্যন্ত সে অ্যাক্টিভ করে নাই, এই জিনিসগুলো অ্যাক্টিভ হবে, এবং এই জিনিসগুলো তখন একটা বড় ধরনের মানে যুদ্ধ, বিশ্বযুদ্ধ নিয়ে আসতে পারে। প্রশ্ন তাহলে এটা কি মুসলমানদের সাথে ইহুদি নাসারাদের একটা ধর্মযুদ্ধ হবে না? হবে না। ইহুদি নাসারারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে দেখলেও মুসলমানরা এটাকে তখন ধর্মযুদ্ধ হিসেবে দেখবে না। কারণ হচ্ছে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো হচ্ছে ইহুদি নাসারাদের পক্ষে, তখন এক পক্ষে হচ্ছে ইরান, ইরানের সাথে হয়তো চীন, রাশিয়া বা আরো দুই একটা দেশ, আরেক পক্ষে হচ্ছে ইহুদি নাসারা এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। আর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি সরাসরি যুদ্ধে নামে, তাহলে সেই যুদ্ধের বিরুদ্ধে ছোটখাটো মুসলিম দেশগুলো দাঁড়াবে না, কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছ থেকে তারা অনেক নুন খেয়েছে। সুতরাং এই পরিস্থিতি যদি হয়, তাহলে সেই পরিস্থিতিতে ভবিষ্যৎ কি, যুদ্ধের শেষ কিভাবে হবে আমি জানি না। এইগুলো জাস্ট হচ্ছে সিনারিও। এই সিনারিওগুলো বলার কারণ হচ্ছে যে এ ধরনের পরিকল্পনাও থাকতে পারে বা এ ধরনের দিকেও যেতে পারে। আবার এরকম হতে পারে যে আগামী 1 সপ্তাহ পরে ট্রাম্প বলল যে না ভাই, আমি আর এই যুদ্ধের মধ্যে যাব না, যত যা হয় হোক, আমি যুদ্ধে জিতে গেছি, আমার যুদ্ধ শেষ, আর আমার যুদ্ধ লাগবে না। কিন্তু ইসরায়েলের এই যুদ্ধ চলবে, এটা আমি আপনাদেরকে মানে বলে দিতে পারি যে ইসরায়েলের এই যুদ্ধ চলবে। এখন এই অবস্থায় টেকনোলজি কোথায়? প্রশ্ন হচ্ছে এখানে যে টেকনোলজি কোথায়, কিভাবে কাজ করছে। টেকনোলজি নিয়ে আমেরিকা সিরিয়াস টাইপের কাজ করছে, এবং আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার সবকিছু, ইসরায়েলের সবকিছু এখানে কাজ করছে, কিন্তু একটা জায়গায় এসে তারা আটকে পড়ছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আমার কাছে মনে হয় যে ইরানের কাছে যদি এই হরমুজ প্রণালীর মতো একটা স্ট্র্যাটেজিক জিনিস না থাকতো, তাহলে এই যুদ্ধ হয়তো এতদিনে ভিন্ন দিকে মোড় নিত, মানে ইরান একেবারে কি বলে স্যারেন্ডার করার মতো পরিস্থিতিতে চলে যেত হয়তো বা। কিন্তু হরমুজ প্রণালীর কারণে এখন এটা হচ্ছে না, সিরিয়াস টাইপের স্ট্র্যাটেজিক একটা কাজ। এখন ট্রাম্পের যে কয়েকজন ধর্মগুরু আছে, তাদের কাছ, যাদের কাছ থেকে ট্রাম্প এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে ইয়া করে আর কি, কি বলে পরামর্শ নেয়, তারা কি বলছে? তারা বলছে যে এই অপারেশনটা বা এই যুদ্ধটা হচ্ছে তাদের কি বলে প্রতীক্ষিত যে বিশাল মানে সর্বশেষ যে যুদ্ধ, যে যুদ্ধের পরে হচ্ছে আর বিশ্বে আর কোনো অশান্তি থাকবে না, সেই বিশ্বে সেই যুদ্ধের হচ্ছে শুরু। এবং সেই যুদ্ধের শুরু যে মহান ব্যক্তি, মহান নায়ক নিয়ে আসবেন, সে হচ্ছে ট্রাম্প। এবং এই যুদ্ধে কি হবে, তাদের কথা হচ্ছে যে এই যুদ্ধ যদি এভাবে চলে, তাহলে রাশিয়া, ইরান, তুরস্ক, এই 3 দেশের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল আরো বড় যুদ্ধ পরিচালনা করবে। ভবিষ্যৎবাণী এটা হচ্ছে তাদের। এবং সেই যুদ্ধ পরিচালনা করার সময় রাশিয়া, ইরান এবং তুরস্কে একত্রে ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পে এই 3 দেশের 3 ভাগের 1 ভাগ মাটির নিচে দেবে যাবে, এবং মাটির নিচে যদি দেবে যায়, তাহলে ঈশ্বর বাকি যে জায়গাগুলো আছে সেগুলোর উপরে পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করে এই দেশগুলোকে ঈশ্বর ধ্বংস করবে। কেন ধ্বংস করবে? কারণ এই 3 দেশ ইসরায়েলের ধ্বংস চায়। সুতরাং ইসরায়েলের ধ্বংস যারা চায়, তাদেরকে
এভাবেই হচ্ছে এই যুদ্ধ যদি কন্টিনিউ হয়, বড় হয়, তাহলে এভাবে ঈশ্বর এই ৩ দেশকে ধ্বংস করে দিবে। এবং ঈশ্বর এখন তার অস্ত্রগুলো রাশিয়া এবং চীনের জন্য, রাশিয়া এবং তুরস্কের জন্য প্রস্তুত করতেছে। এটা কে বলছে? এটা বলছে ট্রাম্পের যে ধর্মীয় পাদ্রী জন হেগ। সে এই গত পরশুদিন খুব সম্ভবত নতুন করে ওয়াজ করেছে। সেই ওয়াজে এটা হচ্ছে তার বক্তব্য। ওই যেটা বললাম যে তারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে দেখছে, ধর্মযুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে। কিন্তু এইদিকে যেহেতু মুসলমানরা এখন দুই ভাগে, মানে ইরানের বিরুদ্ধে সুন্নি মুসলিমরা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার পক্ষে, বা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, তারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে দেখছে না। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে শেষ করার আগে গত রাতে কি ঘটেছে সেটাকে জাস্ট 18তম দিনের সারসংক্ষেপটা বলে দিই। ফাইন্যান্সিয়াল টাইমসের মতে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের খার দ্বীপ দিয়ে প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে, যেটা ইরানে এর আগে যে তেল রপ্তানি করতো তার চেয়ে অনেক বেশি, এবং এর মাধ্যমে ইরান ব্যাপক পরিমাণে রেভিনিউ পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলা চালানোর কয়েক ঘন্টা পর তার অন্যতম প্রিয় ইনফ্লুয়েন্সার, কট্টর ডানপন্থী কর্মী লুমারকে ফোন করে নিজের প্রশংসা শোনেন। তিনি ফোন করে বলেন যে তুমি আমাকে একটু প্রশংসা করো তো, আমি কি করলাম। তখন সে তাকে ওইভাবে প্রশংসা করে আর কি। এটা শুনে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমসের কথা। চীন, ইরান, জর্ডান, লেবানন এবং ইরাকে ইরান, জর্ডান, লেবানন এবং ইরাকে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। চীন বলছে আমি এই সমস্ত দেশে মানবিক সহায়তা পাঠিয়েছি। ইরান তাদের এই যে জ্যেষ্ঠ কর্মকর্তা আলী লারিজানি এবং তার ছেলে আর তার নিরাপত্তার দল, এরা সবাই শহীদ হয়েছে, এটা ইরান বলেছে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা, যে ইসরায়েল না, আমেরিকা ইরানের কাছে যে প্রস্তাব পাঠিয়েছে সেটাকে প্রত্যাখ্যান করেছে মুজতবা